আমি এই দেশকে ভালোবাসি, আমি এই দেশের মাটিকে ভালোবাসি, আমি এই দেশের মানুষকে ভালোবাসি। আই লাভ মাই কান্ট্রি, আই লাভ মাই নেশন, আই লাভ দিস সয়েল, আই লাভ দিস পিপল। প্রিয় দেশবাসী ও প্রবাসী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। বাংলাদেশ থাকবে না, শুনেন ভারতের হকার সাংবাদিক তার মুখের কথাই। বাংলাদেশ থাকবে না, থাকবে না বাংলাদেশ। আমি বলছি না আজকে আমি চিৎকার করবো না, আমি আজ রেগে কোনো কথা বলবো না, আমি অভিমান করছি, আমি শোকাহত। তার কথায় আমি গর্বিত, আমি লজ্জিত নয়। কারণ যদি ভারত কোনো ব্যতিক্রম করে তাহলে এই ভারতের 7টা অঙ্গরাজ্য, পশ্চিম বাংলা, আসাম, ত্রিপুরা, এগুলা বাংলাদেশের অন্তর্ভুক্ত হবে। তখন নাম হবে ইউনাইটেড স্টেট অফ বাংলাদেশ, যার নেতৃত্বে থাকবে এই বাংলাদেশ সেনাবাহিনী। অন্যদিকে আমরা 1.5 কোটি প্রবাসী, আমরা প্রতিটি অঙ্গরাজ্য থেকে আমরা 1 লক্ষ লোক আমরা বিদেশ নেব। কিভাবে নেব? আমরা 1.5 কোটি প্রবাসী, আমাদের ছেলে সন্তান আছে, তাদেরকে ওইসব দেশে বিবাহ করাইব এবং তারা তাদেরকে ওইসব দেশে নেবে, ইউরোপ আমেরিকা নেবে, সেখানে তারা চাকরি করবে, কিন্তু সমস্যা নাই। আর অন্যদিকে ভারতের মিডিয়া কি বলতেছে, তাদের কত অস্ত্র আছে, শুনুন তাদের মুখেই কথা। ভারতের রয়েছে 606টি যুদ্ধ বিমান, আর বাংলাদেশ হাফ সেঞ্চুরি করতে পারেনি, 44-এ আটকে গেছে তারা। 44টি রয়েছে তাদের কাছে যুদ্ধ বিমান। এবারে দেখি হেলিকপ্টার 869 আমাদের দেশে রয়েছে। দেখুন বাংলাদেশিরা, 869টি রয়েছে আমাদের হেলিকপ্টার। আর আপনাদের আমি বিশ্বাস করি ভারত বিরাট দেশ, 140 কোটি জনতার দেশ ভারত, সেখানে তো বিশাল সেনাবাহিনী থাকতেই পারে, কিন্তু বাংলাদেশের সৈন্য অল্প। আপনারা তো জানেন হাজার হাজার সেনাবাহিনী ছিল, তার মধ্যে মাত্র 313 জন সৈন্য, মুসলিম সৈন্য তারা জয়লাভ করছে বদরের যুদ্ধে। সেই আমি সৈয়দ বদর হোসেন বদর কথাটা বলতেছি। এই বাংলাদেশের সেনাবাহিনী 1 জন আর ভারতের 50 জন সমান, সেটা জাতিসংঘে প্রমাণ করছে। অন্যদিকে বাংলাদেশের রৌমারী সীমান্তে তারা দেখাই দিছে যে আমরা পারি। 1971 সনে আমরা দেখাই দিছি। 1965 সনে যখন ভারত পাকিস্তান যুদ্ধ হয়, তখন ভারত বলছিল 24 ঘন্টার মধ্যে তারা লাহোরে গিয়ে চা খাবে। তখন পাঞ্জাব রেজিমেন্ট থেকে 150 এবং বাংলা রেজিমেন্ট থেকে, বেঙ্গল রেজিমেন্ট থেকে 450, মোট 650-600 জন সৈন্য তারা বুকে ডিনামাইট বেঁধে ভারতের 600টা ট্যাঙ্ক উড়িয়ে দিয়েছে মাত্র 3 দিনে। ভারত বাধ্য হয়েছে রাশিয়ার সহযোগিতায় তাসখন্দ চুক্তি করতে। যদি তা না হইতো ভারত খণ্ড বিখণ্ড হয়ে যেত। ভারতকে সতর্ক করে দিতে চাই, 1971 সালের যুদ্ধে তোমরা যুদ্ধ করে নাই, আমার দেশের মুক্তিবাহিনী যুদ্ধ করেছে। এই সেই বেঙ্গল রেজিমেন্টেরই সন্তান মেজর এম এ জলিল, উনি কমান্ডেও ছিল। এই 71 সনের যুদ্ধে আমরা জয়লাভ করেছি, কিন্তু সারেন্ডার অনুষ্ঠানে আমাদের কোনো সেক্টর কমান্ডার, এমনকি মুক্তিযুদ্ধের সেনাপতি জেনারেল ওসমানী, তাকেও রাখা হয়নি। ভারতের সৈন্যরা সেই সারেন্ডার অনুষ্ঠান তারা পরিচালনা করেছে। পাকিস্তান 24 বছরে যে ক্ষতি আমাদের না করছে, ভারত 24 দিনে তার থেকে বেশি ক্ষতি করছে। তার কারণ এই স্বাধীনতার পরে এই 95,000 সৈন্যের অস্ত্র, গোলাবারুদ, লুণ্ঠন দ্রব্য এবং বাংলাদেশে যা কিছু পেয়েছে, বাংলাদেশের হাজার হাজার ট্রাক ভরে এরা লুণ্ঠন করে ভারতে নিয়ে গেছে। এবং 9ম সেক্টর কমান্ডার মেজর এম এ জলিল তখন বাধা দিয়েছিলেন, তাকে গ্রেপ্তার করেছে। আমরা কিন্তু ভুলি নাই, আমরা তার প্রতিশোধ নেব যদি তোমরা সামনে বাড়াবাড়ি করো। সেই সম্পদ আমরা ফেরত চাই। অন্যদিকে বলবো, তোমরা যেরকম আমাদেরকে হেল্প করছিলা এই বাংলাদেশ স্বাধীনতার জন্য, আজকে পাকিস্তান আবার তোমাদেরকে হেল্প করবে এই বিভিন্ন দেশ খণ্ড বিখণ্ড হওয়ার জন্য। চিন্তার কোনো কারণ নাই। আমি পাকিস্তানকে বলবো, পাকিস্তানের জনগণকে বলবো, পাকিস্তান সরকারকে বলবো, আপনাদের অনেক অ্যাটম আছে, আমাদেরকে 10টা অ্যাটম দেন না, আমরা দেখি কি করতে পারি। সময় কাজে লাগবে, সময় কথা বলে দেবে। আজকে যদি ভারতের সাথে বাংলাদেশের যুদ্ধ হয়, তাহলে ভারতের সাথে দুনিয়ার কোনো দেশ থাকবে না, কিন্তু বাংলাদেশের সাথে পৃথিবীর বহু দেশের মুসলমান থাকবে। সেটা থাক দূরের কথা, বাংলাদেশ সেনাবাহিনী তারা নিজেরাই পারে, সেটা আমরা প্রমাণ করেছি বহুতবার। এই রৌমারী সীমান্তে ভারতের বহু সৈন্য মারা গেছে, কিন্তু বাংলাদেশের সৈন্য হাত গোনা কয়েকজন। অন্যদিকে এই বার্মার সাথে যুদ্ধে বার্মার 600 সৈন্য নিহত হয়েছে, বাংলাদেশের বিডিআর একজনও না। কাজে আমরা পারি, আমরা ভয় করি আল্লাহকে, মানুষকে নয়। আমরা ইউরোপ আমেরিকা, কানাডা বলেন, রাশিয়া বলেন, চীন বলেন, কাউকে আমরা ভয় করি না, আমরা আল্লাহকে ভয় করি। কাজে এই দেশ আমার, আপনার, সকলের। দেশের জন্য সবাই ঐক্যবদ্ধ হইতে হবে। অন্যদিকে আমি বলবো, অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনি দেশ চালানোর জন্য যা করছেন, দেশকে 12টা বাজায় দিয়েছেন। মানুষ আপনাকে দিয়ে যা আশা করছিল সেটা আপনি কিছুই করতে পারেননি।
যারা আগে ক্ষমতায় ছিল এখনো তারা সেই ক্ষমতায় আছে। এসপি ডিসি অধিকাংশই তার শপথে বহাল, এবং আজকে এই সচিবালয়ে আগুন ধরছে। বলেন, এই যে সচিবালয়ে আগুন জ্বলছে, কি গুরুত্বপূর্ণ ফাইল ধ্বংস হয়ে গেছে। 54 বছর স্বাধীনতার ইতিহাসে কখনো হয়নি, আপনার সময় কেন হলো? কেন আপনি লক্ষ্য করলেন না? কোনো দিকে লক্ষ্য করতে পারেন নাই? আজকে বাংলাদেশে বিভিন্ন জায়গায় খুন খারাপি হত্যাকাণ্ড চলছে, দেশের মানুষ নিরাপত্তাহীনতা ভুগতেছে, খাদ্যদ্রব্যের দাম ঊর্ধ্বগতি, ভিক্ষার সংখ্যা বেড়ে গেছে। এইভাবে চললে বাংলাদেশে দুর্ভিক্ষ লাগবে। আমরা প্রবাসী, আমরা প্রতি বছর আমরা 30 বিলিয়ন মার্কিন ডলার আমরা দেশে পাঠাই, অথচ সেই ডলার কোথায় যায়? আসেন, আপনি 5 বিলিয়ন ডলারের অস্ত্র কিনতেন, তাও আপনি করেন নাই। আজকে প্রবাসীরা বিভিন্ন দেশে জেলে আছে, কেন আপনি তাদের মুক্ত করার ব্যবস্থা করেন নাই? অনেক লক্ষ লক্ষ প্রবাসীরা আরব দেশ, মালয়েশিয়া তারা চাকরির জন্য ঘুরতেছে, কেন আপনি ব্যবস্থা করেন নাই? অন্যদিকে আমি বলবো, ভারত জার্মানির সাথে চুক্তি করেছে, প্রায় 9 লক্ষের বেশি ভারতীয় নাগরিক জার্মানিতে দিয়ে কাজ করবে, এবং তাদের বেতন মিনিমাম 1.5 লক্ষ টাকা মাসে। আপনি পারতেন না ইউরোপ, আমেরিকা, কানাডা, সে সমস্ত জায়গায় গিয়ে আপনি বলতেন আজকে 20-30 লক্ষ শ্রমিক আপনি ওই সব দেশে পাঠাইতে পারতেন, কিন্তু তা আপনি করেন নাই। আপনি আছেন, আপনি প্রধান উপদেষ্টার পদ নিয়ে আপনি যমুনায় বসে আছেন। আরেকদিকে আমি বলবো, এই যে আজকে আমাদের দেশের 26 লক্ষ ভারতীয়রা কাজ করে, তাদেরকে কেন বিদায় দেন না? বলেন, সব মানুষগুলো এখনো তার শপথে বহাল আছে। কিভাবে আপনি দেশ চালাইবেন? আজকে তো সচিবালয়ে আগুন লাগছে, পরে দেখা যায় বাংলাদেশের সব জায়গায় আগুন লাগছে। দেশ নিয়ে খেলবেন না দয়া করিয়া। আমরা প্রবাসী, আমরা বুঝি কি কষ্ট আমরা করি। আমরা কিচ্ছু পাই নাই, বিবি মর্যাদা আমাদেরকে দেন, অথচ আপনি বলেনই, কিন্তু বিবি মর্যাদা পায় কে? আপনি বিবি মর্যাদা পায় কে? আপনার উপদেষ্টা সদস্য পর্যন্ত, যাদেরকে অধিকাংশই একটা থানা চালাবার যোগ্যতা নাই, আর আপনি নিজে একটা আসামি হয়ে অসহায়ের মতো আপনি হাজিরা দিতে গেছিলেন, ভুলে গেছেন সেইগুলা? এখন কি আপনার ক্ষমতার লোভ পেয়ে গেছে?